সংস্কার বাস্তবায়নে আইনি দিক নির্দেশনার অভাবে বাড়তে পারে রাজনৈতিক সংকট, আশঙ্কা টিআইবির। পুলিশ বাহিনীর জবাবদিহি নিশ্চিতের তাগিদ। নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার টাইমলাইন ধরেই এগোচ্ছে কমিশন, বললেন ইসি সচিব। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল হাসিনার। ট্রাইব্যুনালকে দ্বিতীয় সাক্ষী ইমরান। পরবর্তী শুনানি 6 আগস্ট। এবং 24-এর নায়করাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে, বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা। ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলার তাগিদ জুলাই যোদ্ধাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। বিচার, নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে অংশীজনরা আংশিক মতৈক্যে পৌঁছালেও বিষয়গুলো বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত দিক নির্দেশনা অনিশ্চিত হওয়ায় রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু হলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলেও মনে করছে সংস্থাটি। রাজধানী ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি গবেষণা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহি সরকারি সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি নিয়ে প্রশ্ন রয়েছে। আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল সেই যুক্ত কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধান, বাধ্যতামূলক অবসর এবং সাময়িকভাবে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। এর পর্যবেক্ষণে বলা হয়, বিচার, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত 1 বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গনে, বিশেষ করে আমলাতন্ত্রে সেই ঝুঁকিটা আমরা এখন পর্যন্ত পর্যাপ্তভাবে উপলব্ধি করতে পারি বলে মনে করছি। যারা বিশেষ করে ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের পক্ষে সেটি অনুধাবন করা কতটুকু হয়েছে সেটি আমি বুঝতে পারি না। পর্যবেক্ষণ অনুযায়ী গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের নিজস্ব এজেন্ডা সামনে আসায় মতবিরোধ তৈরি হয়েছে। ফলে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ আরও জটিল হয়ে পড়েছে। কোনো দল, বিশেষ করে যারা নিজেদেরকে নির্বাচিত ভাবছেন বা নির্বাচিত হয়ে যাবেন বলে ভাবছেন, যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, এই ধরনের দলগুলোর পক্ষ থেকে মূল যে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার, যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। তথ্য প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা এখনো বাধার মুখে রয়েছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর বয়ানে উঠে আসে এমন বক্তব্য। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হয়। এদিন আদালতে তৃতীয় সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 6 আগস্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয় সোমবার সকাল 11:15টার দিকে। এদিন আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য জেরা শোনেন এই মামলার গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এখন রাজসাক্ষী। ট্রাইব্যুনালের প্রথম মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরান জানান, কোটা বিরোধী আন্দোলনে 19 জুলাই গুলিবিদ্ধ হন তিনি। কয়েকটি হাসপাতাল ঘুরে ভর্তি হন নিটোর পঙ্গু হাসপাতালে। সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। এরপর নেওয়া হয় তৃতীয় সাক্ষীর বয়ান। 2024-এর 18 জুলাই যাত্রাবাড়িতে কাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারান তিনি। পারভিন কিভাবে
একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই, সরকার বরাবরের মতোই সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতিও আছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 5 আগস্টের কর্মসূচি ঘিরে আতঙ্কের কিছু নেই, সবকিছুই শান্তিপূর্ণভাবেই হবে। 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। উপদেষ্টা বলেন, গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছানো যায়নি। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কি ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলেন। সব রাজনৈতিক দলকে প্রোটেকশন দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অপেক্ষাকৃত দুর্বল দলকে বেশি নিরাপত্তা দিতে হয়। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। আমরা সবাইরই সমান এই প্রোটেকশন দিচ্ছি, এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। মব ভায়োলেন্সের ক্ষেত্রে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মেরুদণ্ডহীন নয়, বরং মেরুদণ্ড সোজা রেখে প্রধান উপদেষ্টার টাইমলাইন সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচনের প্রস্তুতি পরিদর্শনে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল দেশে আসছে বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নিবন্ধনের আবেদন করা 145টি দলের মধ্যে 80টি দল সংশোধিত কাগজ জমা দিয়েছে বলে উল্লেখ করেন আক্তার আহমেদ। এমআর আসাদের রিপোর্ট। নতুন নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেয় 145টি রাজনৈতিক দল। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চায় কমিশন। সংশোধিত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল রোববার। সেই সময়ে 80টি দল নতুন করে আবেদন করে, যার একটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবেদন জমা দিতে গিয়ে ইসির নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে দলটি। ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইসি মেরুদণ্ডহীন নয়, প্রধান উপদেষ্টার দেয়া টাইমলাইন ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি। তো তিনি জানান, আগস্টে সীমানা নির্ধারণ এবং পরের মাসে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের কাজ শেষ হবে। নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহের বিষয়টা আমি অতীতেও বলেছি, এবারও বলছি যে আমরা 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা কমপ্লিট করব। ভোটের প্রাক প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরে ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসছেন জানিয়ে ইসি সচিব বলেন, চলতি মাসেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। এখানে দুটো তালিকা থাকবে, যারা নিবন্ধিত হয়েছেন আগের বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে, এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব, যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে 31শে আগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন, 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন।
এটা আমাদেরকে আজকেই জানানো হয়েছে। প্রবাসী ভোট নিশ্চিতে প্রায় 50 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। এটা সম্ভবত 48 কোটি টাকা 2 বছরের। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নিরপেক্ষভাবে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্য প্রচার করা উচিত, আর আইন করে রাজস্ব বাড়ানোর সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রেজা খানের রিপোর্ট। কমানোর ক্ষেত্রে আমরা যে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা এবং চলতি কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষে সেমিনারের আয়োজন করে এনবিআর। ডিক্লারেশন প্রোটেক্ট করা কিন্তু একটু চ্যালেঞ্জ। চলতি বছরের বাজেটে গুরুত্বপূর্ণ যেসব পরিবর্তন এসেছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এনবিআর কর্মকর্তারা। আমদানি পর্যায়ে আমাদের কর ভারটা তুলনামূলকভাবে বেশি, তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এটাকে যতদূর সম্ভব কমিয়ে আনা। আগাম কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে উৎপাদনকারী ক্ষেত্রে। সকল স্বাভাবিক ব্যক্তিগতদেরকে যে আমরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছি। কাস্টমসে প্রচুর আইনি মারপ্যাচ রয়েছে উল্লেখ করে এর অপব্যবহার করে রাজস্ব ফাঁকি দেয়া হয় বলে জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, শুধু আইন করে রাজস্ব বাড়ানোর সুযোগ নেই। আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাতে হবে। আপনাকে রেভিনিউ আনতে হবে এনফোর্সমেন্ট থেকে, এখানে আমাদের প্রচুর পরিমাণে ফাঁকি, এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতে হবে। যারা যারা এই ফাঁকিটা দেন তাদেরকে শক্ত করে আইডেন্টিফাই করা এবং আমাদের আইনের যে মেজারগুলো আছে সেগুলো নেওয়া। আর সরকারি কর্মকাণ্ডের মূল্যায়নের বিষয়ে অনেকের উদাসীনতায় আক্ষেপ জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন সংস্কার যারা দেখে না তাদের অন্তর্দৃষ্টি নেই। আমি তো বেশি ফেস করে আপনারা জানেন এই ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি। আপনি অর্থনীতিকে কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর একই ছোট্ট লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। আমরা অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি, অর্থাৎ একটু ভালো দেখতে এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। আইনি প্রক্রিয়ার মাধ্যমেও রাজস্ব আহরণের কাজ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। যতই আমরা আইন করি, যতই আমরা প্রক্রিয়া করি, সেগুলি ফলো করতে অনেক রকম ব্যর্থ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 24 জুলাই করবে বলে জুলাই যোদ্ধারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা বেগম। দুপুরে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশ থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলার তাগিদ দেন রাজনৈতিক ব্যক্তি সহ হতাহতদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। সুরাই মন্নির রিপোর্ট। রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে জুলাই শহীদ মীর মুগ্ধর নামে স্থাপিত মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে অংশ নেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনসহ রাজনৈতিক ব্যক্তিরা। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন তারা। এখন পর্যন্ত আমাদের সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মর্গে 6 জন শহীদের লাশ পড়ে আছে, যারা অজ্ঞাত শহীদ। কেন তাদের সসম্মানে দাফন করা গেল না? 15ই আগস্ট যেইভাবে মুজিববাদকে ধ্বংস করা হয়েছে, 5ই আগস্ট সেইভাবে তাদের প্যারেকের মধ্যে শেষ পেরেকটি মেরে দেওয়া হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরি করা হয়েছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে, যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছিলেন, সে সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে মন্তব্য করে প্রশাসন, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের দাবি জানান আহত নিহতের স্বজন ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সদস্য সচিব। 1 বছর পরেও আমরা যেই উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছেন সেটার কতখানি সফল হয়েছে এই প্রশ্নটা থেকেই যায়। আইনি ভিত্তি না থাকলে এই জুলাই সনদ আমাদের দরকার।
মুখের কথা দিয়ে এটা হবে না। এ সময় জুলাই আন্দোলনের যোদ্ধারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে বলে মন্তব্য করেন ফরিদা আক্তার। রাষ্ট্র সংস্কার চলবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে। অনুষ্ঠান শেষে একটি রিকশা র্যালি কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের ১৩ দিন পর রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সীমিত আকারে ক্লাস শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে আগে থেকে চলা অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, তবে শিগগিরই শুরু হচ্ছে না নিচের শ্রেণীগুলোর শিক্ষা কার্যক্রম। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরনো এয়ারক্রাফট ও বিগত সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ১৩ দিন পর রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত আকারে শুরু হয়েছে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম। এই ঘটনার আতঙ্ক এখনো কাটেনি শিক্ষার্থীদের। মর্মান্তিক এই ঘটনার স্মৃতিচারণ করে অনেকে এখনো আটকে উঠে। যারা পরীক্ষা দিচ্ছে তারাও তেমন একটা ভালো করতে পারছে না বলে জানায়। কালকে রাত্রে পড়তেও পারি নাই, যে কয়দিনই আমাদের ছুটি ছিল একদিনও পড়া হয় নাই। পড়ার টেবিলে বসতে গেলে এগুলো মনে পড়ে। পরীক্ষা দেওয়ার কোনো মুড নাই। আমার যে ফ্রেন্ডগুলোর ভাই মারা গেছে, বোন মারা গেছে, ওরা আজকে এক্সাম দেয় নাই। পরীক্ষা দিতে সবার এত ছিল না আর কি, সবার মন টন খারাপ সবারই। বলতাম যে আস্তে খেলো, আস্তে দৌড়াদৌড়ি করো, মনে তো পড়বে স্বাভাবিক। আমাদের সামনে লাশগুলো নিয়ে গেছে, এদিক দিয়ে হাঁটলেই খালি মনে হয় এই জায়গায় তো আমি থাকতে পারতাম। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটছে না উল্লেখ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান অভিভাবকরা। যারা হারাইছে তারা আর ফিরে পাবে না। আমি এখন বয়ের জায়গা থেকে আগে চলে আসছি ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। ওরা খুবই কান্নাকাটি করেছে, 2-3 দিন পর্যন্ত একেবারে খাওয়া দাওয়াই করে নাই বললে চলে, মানে খুবই কষ্ট পেয়েছে ওরা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে তুরাগ থানা এলাকা নয়ানগরে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান লোকালয় থেকে দূরে বিমান প্রশিক্ষণের দাবি জানান। আর দুর্ঘটনা রোধে প্রশিক্ষণের জন্য আধুনিক এয়ারক্রাফট সংযুক্তের দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আমি আহ্বান করবো এই সরকারের কাছে, বিশেষ করে বিমান বাহিনীর কাছে, তারা যেন প্রশিক্ষণ তো অব্যাহত অবশ্যই রাখতেই হবে, কিন্তু যেখানে প্রশিক্ষণ নেওয়া উচিত তারা যেন সেখানেই নেয়। বিমান বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন মেনটেন্যান্স ঠিক মতো করেন। এই ধরনের পুরানো এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট সংখ্যায় কম হোক, তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে করে আর অকালে যেন আমরা আমাদের তরুণ পাইলটদেরকে হারাতে চাই না। বিগত আওয়ামী লীগ সরকার বাহিনীগুলোর আধুনিকায়নে মনোযোগ না দিয়ে লুটপাটে ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। করা যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে নিহত হয়েছে অন্তত 68 জন। নিহতদের সবাই আফ্রিকান নাগরিক। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 74 জন। ইয়েমেনের জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় 154 জন যাত্রী ছিল। এদের মধ্যে মাত্র 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সংস্কার বাস্তবায়নে আইনি দিক নির্দেশনার অভাবে বাড়তে পারে রাজনৈতিক সংকট, আশঙ্কা টিআইবির। পুলিশ বাহিনীর জবাবদিহি নিশ্চিতের তাগিদ। নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার টাইমলাইন ধরেই এগোচ্ছে কমিশন, বললেন ইসি সচিব। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল হাসিনার, ট্রাইব্যুনালকে দ্বিতীয় সাক্ষী ইমরান। পরবর্তী শুনানি 6 আগস্ট। এবং 24-এর নায়করাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে, বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা। ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলার তাগিদ জুলাই যোদ্ধাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।